বাংলাদেশে গিয়েছিলাম বেড়াতে ছেলে এবং সন্তানকে নিয়ে। আমি আর জিউ আমাদের সন্তান প্রথমে গিয়েছিলাম, তারপর কিছুদিন পরে আমার হাজব্যান্ড গিয়েছিল। তো আমি প্রথম যখনই কোথাও বেড়াতে যেতাম, খুলনা কোনো রেস্টুরেন্টে খাইতে যেতাম বা কারো বাড়িতে বেড়াইতে গেছি, সবসময় চেষ্টা করছি একটা এরকম অটো রিক্সা সবসময় রিজার্ভ করে যাওয়া আসা, সব সময় এই করছি। গত বছরও আর এই বছরেও প্রথমে গিয়ে এই করছি। তারপরে একদিন চিন্তা হলো যে না, আজকে থেকে আর রিজার্ভ করব না, আজকে থেকে কোনো টেম্পোও ডাকবো না। আজকে থেকে রাস্তা দিয়ে যে টেম্পো যাবে ঘন্টার পর ঘন্টা হইলেও মিনিটের পর মিনিট হইলেও দাঁড়াই থাকবো, এবং তারপরে দেখব যে টেম্পো পাই কিনা বা কতটা সময় লাগে। ওদেরকে আমি সেইভাবে নিয়ে যাব যে আমরা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষজনরা, সাধারণ মানুষজনরা কিভাবে যাতায়াত করে। এই যে জিও এখন কানের ভিতর যেটা দিচ্ছে, এটা হচ্ছে হর্ন। আমাদের দেশের প্রায় জায়গাতে দেখা যায় যে খালি হর্ন হর্ন হর্ন, রাস্তায় এত পরিমাণে হর্ন বাজায় যে কানে অনেক বেশি সমস্যা হয়, কানে খুব তালা লেগে যায়। তারপরে এই যে এইগুলো দিলে পরে একটু শব্দটা কম আসে। আর এই যে আমরা ভেঙে ভেঙে যাচ্ছি, আমাদের বাড়ির যে গ্রামে আমরা থাকি খুলনার, ওইখান থেকে একবারে খুলনা যাওয়া সম্ভব না যদি আপনি এটা রিজার্ভ না করেন। আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে। ওইখান থেকে গল্লামারি আসা বা বিশ্ব রোড পর্যন্ত আসা, তারপর আবার একটু একটু করে ময়লাপোতার মোড়ে যাওয়া বা ডাকবাংলা যাওয়া, এরকম এক একটু করে টেম্পোগুলো ঠিক করে তারপরে যেতে হবে। আমি ওদের কাছে আগে থেকে বলে রাখছিলাম যে এইবার আর অটো নেব না, এরকম ভেঙে ভেঙে যাব, তোমরা কি রাজি আছো? প্রথম থেকে শেষ পর্যন্তই ওরা দুইজনে হ্যাঁ হ্যাঁ বলছে, কোনো সমস্যা হয় না এবং খুবই এনজয় করছে। সবচেয়ে বেশি এনজয় করছে জিও। যেটা হয়েছে, আমরা যখন আমার হাজব্যান্ড, আমি বলছি যে কয়েকদিন পরে আসছে, তা আমরা তখন 3 জন ছিলাম, আমি, জিও আর আমার মা। রাস্তায় যখন দাঁড়ায় থাকতাম কোনো একটা গাড়ির জন্য, অটো রিক্সার জন্য, তখন খুব সহজেই পেয়ে গেছি 3টা সিট সবসময় প্রায় অ্যাভেলেবেল ফাঁকা থাকে। কিন্তু যখন আমার হাজব্যান্ড আসছে তখন অটোমেটিক আমাদের জন্য 4টা সিট দরকার। একেবারে খালি গাড়ি বলাই যায় যে পিছনে 4টা সিটই খালি থাকবে এরকম। এইটা পাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, প্রায় 20 মিনিটের মতো দাঁড়ায় থাকতে হয়েছে আমাদের কখনো কখনো। এই সময় জিও সবসময় বলতো, বাবা তুমি আসছো তো, তাই এখন আর আমরা সিটটা পাচ্ছি না, আমরা গাড়িটা পাচ্ছি না। কিন্তু রাস্তা পার হওয়ার সময় আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে রাস্তা পার হতে গিয়ে। প্রত্যেকটা রাস্তাতেই আমরা এরকম সমস্যায় পড়ছি। দেখে দেখে যাওয়া, কোনো সিগন্যাল ছিল না, যেটা আমার হাজব্যান্ড বা আমার ছেলের জন্য ছিল নতুন একেবারে অভিজ্ঞতা। আমি তো জিওর হাত ধরেই ছিলাম, আর আমার হাজব্যান্ডকে বলছি তুমি মার পেছন হাঁটো। একেবারে এই যে ডাক বাংলা বলেন বা কোনো জায়গাতে, আমরা যে কোনো জায়গাতে এই যে হাজার মানুষজনরা কতটা রিস্ক নিয়ে রাস্তা পার হয়, এই জিনিসগুলো যে এত কষ্টের, এত সাবধানতা অবলম্বন করতে হয় আমরা অনেকেই জানি। আর কয়েকজনকে দেখলাম যারা নিজেদের গাড়িতে করে যাতায়াত করেন, বেশ আরামসে যাতায়াত করেন, কোনো চিন্তা নাই। কিন্তু সমস্ত চিন্তা হচ্ছে আমাদের এই সাধারণ মানুষদের। যতদিন পর্যন্ত রাস্তায় সিগন্যাল বা আমরা ট্রাফিক রুলসগুলো না মানবো, ততদিন পর্যন্ত কিন্তু এরকমই হবে। অনেক জায়গাতে দেখলাম যে ট্রাফিকের জন্য যিনি দাঁড়ায় আছেন, যে পুলিশ বা যিনি দায়িত্বে আছেন, অনেক গাড়িগুলো আছেন তার কথা শুনতেছে না, একদম একে বেঁকে কোনো রকম সাইড করে চলে যাচ্ছে। বিশেষ করে সাইকেল বা ওই যে মোটর বাইক যারা 2 চাক্কার আছেন, তো কোনো কিছু মনে করবেন না, আমি একেবারে সত্য বলছি, যেটা আমি নিজে দেখছি। এবং এই যে রাস্তায় এক পাশ থেকে গাড়ি আসলে আর এক পাশ থেকে, কোন পাশ থেকে যে গাড়ি আর একটা ঢুকে যায়, ভাই বিশ্বাস করেন না দেখলে মানে নিজে যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা না পড়ব ততক্ষণ পর্যন্ত অনেকেই হয়তো বা ফিল করতে পারবে না। প্রচুর সমস্যা। হাঁটতেছি এর মধ্যে রিক্সায় যে চলে আসছে, মানে কোন সময় কোন জায়গা থেকে যে কখন যে কি সমস্যায় পড়বেন কেউ, এটাই বলা মুশকিল। তারপরেও আমরা হেঁটে যাচ্ছি, এই যে দেখেন রিক্সা চলে আসছে। মানে আমি তো যাইতে পারছি, আমি ভ্যানটার কাছের সাথে একেবারে পুরো হয়ে যাচ্ছে। তারপর আবার এই পাশে মানে প্রচুর আমি শুধু হাত দিয়ে মোবাইলটা ধরেছিলাম এবং সামনে দেখে হাঁটতেছিলাম এই দিক ওদিকে। কিন্তু তারপরও কাঁকড়া আমার ভীষণ পছন্দের, হয়তো বা অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমি ভীষণ পছন্দ করি কাঁকড়া এইরকম করে একটু কষানো করলে। আর দেশে যাওয়ার পরে এই যে ঝাঁঝরি খুন্তিটা দিয়ে যে রান্না করতেছিলাম, অনেকেই বলতেছিল আপনার কি এরকম স্বভাব ঝাঁঝরি খুন্তি দিয়ে রান্না করা, কারে দেখছেন এরকম রান্না করতে। কিন্তু আমার এত ভালো লাগছিল এটা দিয়ে রান্না করতে। মা খুন্তি দিচ্ছিল, কিন্তু আমি বারবার বলতেছিলাম না খুন্তি না, আমার এইটা দিয়ে ভালো লাগতেছে এবং আমি এরকম একটা নিয়োজ যে খাইতেছি, দেখেন কীভাবে, মানে খুবই মজা হয়েছে। আমি একটু ঝোলও খাইয়ে দেখলাম, আসলে অনেক মজা হয়েছে এবং অনেক করে রান্না করছি।
আমি একাই খাবো, কেউ খায় না। চিংড়ি বা এই যে কাঁকড়া, কাঁকড়া তো আমি একাই খাবো রান্না করা। চিংড়ি যেহেতু ভাজা ভাজা করছিলাম বা পোড়া পোড়া করছিলাম, ও যে পচা বা আমার হাজব্যান্ডেরা দুজনে মিলে খাবে, কিন্তু কাঁকড়া রান্না করাটা আমি একাই খাবো। আজকে একটা সত্য কথা বলি, আমি একটা ভুল করে ফেলছি, যে ভুলটা আমি শেয়ার করতে চাই অবশ্যই। আমি এর পরের বার গেলে ওইখানে আবারও প্রথমে ভাইয়াটার সঙ্গে আমি আগে দেখা করব। আমরা ডাকবাংলার দিকে গিয়েছিলাম, আমি আর মা একটা বিশেষ কাজে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তা পার হচ্ছিলাম, পার হয়ে যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন একটা ভাইয়ার সঙ্গে পরিচয় হয়েছিল। ওই ভাইয়াটা আমাদের দেখেই ডাক দিল। ডাক দেওয়ার পরে বলতেছে যে আপনি অমুক না? আমি বলতেছি হ্যাঁ। তো বলছে আপনার ভিডিও দেখি আপু। তা আমার না খুবই লাগতেছিল যে ওনার কাহিনীটা শোনার পরে এত কষ্ট লাগতেছিল। তা উনি বারবার বলতেছিলেন আপু আসেন, বাদাম বা এই ধরনের উনি বিক্রি করতেছে, একটু খেয়ে যান। তো আমি বলছি কি ভাইয়া আমি একটু ঘুরে আসি, কারণ আমি আসলে একটা সমস্যায় পড়ছিলাম, ওই দিকেই যাচ্ছিলাম আমার মাকে নিয়ে। তো আমি ওনাকে বলছিলাম যে আমি ঘুরে এসে আপনার সঙ্গে অবশ্যই দেখা করে যাব, কারণ এই দিক থেকে হেঁটে আমি ওইখানে যাব আর একটা জায়গাতে। তো এই ভাইয়াটাকে আমি বলছি অবশ্যই আমি আসব, হয়তো বা উনি বিশ্বাস করেন নাই বা কিছু একটা হবে। এই ভাইয়াটাকে আমি আবারও এখানে খুঁজতে আসছিলাম, এসে আমি পাই না এই ভাইয়াকে। হয়তো বা উনি চলে গেছেন বা হয়তো বা বিশ্বাস করেন নাই আমি আসছি, বা মানে এখানে আবার ফিরে আসবো, হয়তো বা বিশ্বাস করে না, কিন্তু আমি সত্যি আসছিলাম। ওইখান থেকে আমি কাজ তাড়াতাড়ি শেষ করেই আবার ফিরে আসছিলাম। মা আমাকে বলতেছিল ও হয়তো বা থাকবে না, কারণ যে ব্যস্ত, এটা একটু বিক্রি করার জন্য এদিক ওদিকে যায়, হইতে পারে। কিন্তু আমি এই জায়গাটাতেই ওনাকে আবারও খুঁজতে আসব। দেশে এরপরে যখনই আসবো না কেন, আমি বেশ কয়েকবার হইলে ওনাকে খুঁজতে আসবো, এবং ওনার স্টোরিটা আমি আপনাদের সঙ্গে হয়তোবা পরের আর একটা ভিডিওতেও শেয়ার করতে পারি একটু ডিটেলস ভাবে। বাংলাদেশে অনেক 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 ভাই বোনেরা আছেন যারা কোরিয়াতে জব বিষয়ে আসতে চান, কোরিয়ান ভাষা শেখেন, অনেক ভালোবেসে শেখেন, অনেক যত্ন করে শেখেন, কিন্তু অনেক অনেক বাধার পরেও সেই স্বপ্নগুলো যখন ধূলিসাৎ হয়ে যায়, তখন তারা যে কোনো একটা জব পাইলে সেইগুলো নিয়েই তারা থাকেন। মানে এতটা করুণ পরিস্থিতি। আমার মনে হয় বাংলাদেশের জব ভিসার প্রতি কোরিয়াতে অনেক বেশি লক্ষ্য বা যে একটা গুরু দায়িত্ব, এগুলো সঠিকভাবে পালন করা উচিত। একটা মানুষ যখন স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা যখন ভেঙে যায়, তখন আসলে আমি ওই ভাইয়াকে দেখে আমার এত লাগতেছিল যে উনিও একজনই ছিলেন, কোরিয়াতে আসার জন্য খুবই চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু তারপর আর পারেন নাই। আমার খুবই লাগতেছিল না কাহিনীটা শোনার পরে। আমি আবারও যাব, এর পরের বার যখন যাব আমি ওনাকে খুঁজবো। আমি জানি না তখন খুঁজে পাবো কিনা। ভাইয়া ভালো থাকবেন, নেক্সট টাইমে আমি আবারও আসবো আপনার সঙ্গে দেখা করার জন্য।